আরেকটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। এর আগের পর্বে দেখেছিলেন যে আমরা 4ই নভেম্বর ভোরবেলা 6:30 থেকে 8টা পর্যন্ত জঙ্গল সাফারি করে ফিরে এসেছিলাম রিসর্টে। তো আজকের পর্বটা সেখান থেকেই শুরু করছি। রিসর্টে ফিরে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়ে স্নান টান করে নিয়েছি। এবার পালা ব্রেকফাস্টে এবং তারপর আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়া, কারণ আজকে আমাদের সেকেন্ড ডে অফ সাইট সিইং। আজকে আমরা লাভা যাচ্ছি, ঋষভ যাচ্ছি। তো প্রথমে আমরা ব্রেকফাস্ট করব, দেন সাইট সিইংয়ের জন্য সবাই বেরিয়ে পড়ব। তো নতুন পর্বে নতুন জায়গার সাথে আবার ফিরে আসছি, দেখতে থাকুন এই ভিডিও। কলা, পাউরুটি, জ্যাম, বাটার, পরোটা, আলুর দম, পোহা এবং ডিম সেদ্ধ দিয়ে জমিয়ে লাঞ্চ করেছিলাম সেদিন সকালে। এই আমরা বেরিয়ে পড়েছি, নিচের লনে চলে এসেছি। এখান থেকে সব গাড়ি একে একে ছেড়ে যাচ্ছে। অলরেডি একটা গাড়ি দুটো না 3টে গাড়ি বেরিয়ে গেছে টোটাল, আরও বেশ কিছু গাড়ি রয়েছে। আমরা উঠবো। আমাদের প্রথম স্পট হবে ঋষভ, দেন তারপর লাভা। তো দেখা যাক কেমন কি ওয়েদার পাই, ঠান্ডা পাই এবং সবথেকে ইম্পর্টেন্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কিনা। একদম এটাই বলছি, এটাই ওরও আমরা লাস্টে যাওয়া মানে হচ্ছে সবাইকে গার্ড করে নিয়ে যাওয়া। আমাদের দায়িত্বটা অনেকটা, আমরা দায়িত্ব নিয়েছি ওয়াচ টাওয়ার সাফারি, যাত্রা প্রসাদ সাফারি করার আমরা করিয়েছি, ঠিক আছে। সো আমাদের দায়িত্বটা বেশি। এই গ্রুপে আমাদের চ্যানেলে এমন কেউ নেই, ব্যাপারটা হচ্ছে এটা। এই দুই বান্দাকে সবাই চেনে, ঠিক আছে, ব্লগিং এর জন্য। আমরা কারোর নাম জানি না জানি, সবাই আমাদের নাম জানে। এবং এখানে এসে অবাক হলাম, কেউ তো আগে থেকেই চেনে, মানে এসেই চিনতে পারছে যে তোমাদের ভিডিও সবই আপনাদের জন্য, ট্রাভেলহলিক এসবি দেখবেন, তার সাথে সময় পেলে শুভম শহরকেও দেখবেন। একদম, আমার চ্যানেলের নিচে ওর চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে, কাইন্ডলি চেক আউট করে নেবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দুজনের চ্যানেলেই বেল নোটিফিকেশান অন করে দেবেন কিন্তু, ঠিক আছে। তো এবার যেমন যাব সেরম আপনাদের সাথে দেখা হবে এবং সেই জায়গাগুলো আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। চলুন শুরু করা যাক। ফাইনালি আমাদেরও গাড়ি ছেড়ে দিয়েছে, বেরোলাম। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ঋষভ। যাত্রা পথ এবং ডেস্টিনেশন সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে থাকো। NH 31-এর ওপর দিয়ে এখন আমাদের গাড়ি এগিয়ে চলেছে ঋষভের দিকে। আমাদের পেছনে এটা আসাম থেকে শুরু করে সামনে শিলিগুড়ি পর্যন্ত এটা পুরো কানেক্ট করছে। অসাধারণ মসৃণ রাস্তা, বেশ জোরে গাড়ি চলছে। রোদ প্রচণ্ড আছে কিন্তু গাড়ি জোরে চলার দরুন খুব মনোরম পরিবেশ। গাড়ির ভেতরে হাওয়া দিচ্ছে প্রচুর। রাস্তাটা দেখার মতো, মাঝখানে কালো পিচের রাস্তা বিচ্ছিরে চলে গেছে, দুর্দান্ত। এখন আমরা গরুবাথান ক্রস করছি আস্তে আস্তে। এবার ওপরের দিকে উঠব। পাহাড় ভালো মতো নজরে পড়ছে, গাছের ধরন চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে পাইন গাছ দেখা যাচ্ছে। গরুবাথান পেরিয়ে এলাম, এবার ওপরের দিকে যাচ্ছি।
দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কালিম্পং। লাভা বাজার পেরিয়ে আমরা এখন আরো উপরের দিকে যাচ্ছি। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো লাগলো, অনেকটাই জার্নি। আর এখানে বেশ ঠান্ডা, নেমে ভালো করে দেখাবো। অপূর্ব সুন্দর রাস্তা, পুরো পাইন গাছের ভেতর দিয়ে একদম যাচ্ছি। রাস্তাটা একটু খারাপ, কিন্তু এই যে পথের সৌন্দর্য, তাই খারাপ রাস্তার কষ্টকে একদম লাঘব করে দিচ্ছে। দেখুন, ফাইনালি এখন দুপুর 1টা বাজে, আমরা এসে ঋষভ নামলাম। এখানে ভিউ পয়েন্ট থেকে দেখার চেষ্টা করব কি দেখা যায়। আকাশ খুব মেঘলা রয়েছে আজকে, আমরা প্রায় মেঘের মধ্যে দিয়ে এলাম। সামনে থেকে যতটা ভিউ দেখা যাচ্ছে আপনাদেরও দেখাচ্ছি। আমি ওপর থেকে নিচের দিকটা একটু নেমে এলাম। এখানে অদ্ভুত ঝিঝির আওয়াজ শোনা যাচ্ছে। আমি শোনানোর চেষ্টা করছি, আপনারাও শোনার চেষ্টা করুন। তো বহুক্ষণ ধরে আমরা ড্রাইভার দাদার মাথা খেয়ে দিচ্ছিলাম যে একটা ভালো জায়গা থেকে নামাও। তো ফাইনালি ড্রাইভার দাদা আমাদের কথা রেখে একদম পাইন ফরেস্টের মধ্যে আমাদেরকে বললেন যে নামুন, ঘুরে আসুন, ছবি টবি তুলে আসুন। আমরা নামলাম। অসাধারণ একটা জায়গা। আমার পুরো লেপচা জগতের কথা মনে পড়ছে। লেপচা জগতে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে গিয়ে সানরাইজ সানসেট দেখতে যাওয়ার অভিজ্ঞতা ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। আগেরবার শিবাজি দাদের সাথে গেছিলাম, ঘুরে এসেছিলাম লেপচা জগৎ। এই জায়গাটা দেখেও ঠিক সেরকমই লাগছে। সূর্যের আলো পুরো ঢুকতে পারছে না, এতটাই ঘন পাইনের জঙ্গল। অসাধারণ কিছু শর্টস নেওয়ার চেষ্টা করছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আমি যে অনুভূতিটা এখন অনুভব করছি সেটা আপনারাও স্ক্রিনের ওপারে বসে সেই একই অনুভূতি অনুভব করতে পারেন। চলুন দেখে নিন এখানকার কিছু দৃশ্য। এখানে হঠাৎ করে ভিডিও করতে করতে বা এই জায়গাটা দেখতে দেখতে একটা আইডিয়া মাথায় এলো। এরকম হঠাৎ করেই বিভিন্ন আইডিয়া মাথায় আসে। এই লোকেশানটা একবার দেখুন আর একবার ভেবে দেখুন, এরকম একটা জায়গায় কিছু মনের খুব কাছের বন্ধুদের সাথে এসে ক্যাম্পিং কেমন হবে ব্যাপারটা। বনফায়ার করছেন, ক্যাম্পিং, সারা রাত, একটা রাত থাকছেন এই পাইন ফরেস্টের মধ্যে। কোনোদিন লাইফে সুযোগ আসলে ডেফিনেটলি একবার ট্রাই করব। সেটা এখানে হোক, লেপচা জগতে হোক, যে কোনো একটা জায়গায় ডেন্স পাইন ফরেস্টের ভেতর একটা ওভারনাইট ক্যাম্পিং নিশ্চয়ই করার চিন্তাভাবনা
করব কখনো না কখনো একবার। আহারে সরি ব্রহ্মানন্দ দা, তোমার মতো করতে না পারলেও তোমাকে অনুকরণ করলাম, কিছু মনে করো না, তোমাকে ভালোবাসি, তোমার স্টাইল পছন্দ তাই এটা করলাম। সত্যি এই দৃশ্য দেখে এখন বুঝতে পারছি তুমি কেন এটা করো। আহারে জাস্ট এসে পৌঁছলাম লাভা বাজারের এখানে। আই লাভ লাভা লেখা যে জায়গাটা আছে, এখন সেখানে যাচ্ছি, একটু ফটো সেশন হবে, ভিডিও করব। দেন এই ওপরে সমজিৎ দ্বারা সব আছেন পাইন ফরেস্টের মধ্যে, সেখানেও উঠবো। কিভাবে মেঘগুলো উঠছে দেখুন। আমরা পুরো মেঘের রাজ্যে দাঁড়িয়ে আছি, মেঘের মধ্যে। এই যে মাথার ওপর দিয়ে মেঘ বইছে, উড়ছে। আবারও বলবো আহা রে, কেমন লাগছে? দারুণ লাগছে, কারণ ওপর থেকে আমরা এইমাত্র নামলাম নিচে, এখন আই লাভ লাভার সামনে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে পরিষ্কার মনে হচ্ছে চারিদিকটা, কিন্তু একটু আগে জাস্ট কয়েক মিনিট আগে এখান দিয়ে পুরো যেন মেঘটা উড়ে যাচ্ছিল, মেঘের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম, মেঘটা আমাদেরকে ছুঁয়ে চলে যাচ্ছিল। মানে অসাধারণ একটা অভিজ্ঞতা, এটা চোখে না দেখলে বোঝানো যাবে না। একদম দারুণ লাগছে, দারুণ মানে দারুণ, মানে প্রকৃতির যে একটা আলাদাই মহিমা, সেটা এখানে না আসলে ফিল করা যাবে না। মানে এই নিমেষের মাত্রায় মানে ওয়েদার চেঞ্জ, সবে এই মাত্র আমাদের গায়ের মধ্যে দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, আর এখন হঠাৎ করে পুরো পরিষ্কার। হ্যাঁ, পুরো পরিষ্কার, মানে নিমেষের মধ্যে চোখের পলক ফেলতে ফেলতে ওয়েদার চেঞ্জ। মানে একটা অদ্ভুত অদ্ভুত, মানে এগুলো ফিল করার ব্যাপার। যতই আমার অ্যালার্জি, ঠান্ডা লাগছে, শীত পড়ছে, কিন্তু সব কষ্ট এখানে লাঘব হয়ে যায়। সবকিছু মানে এই জায়গায় এটা উপভোগ করা আর কিছু না। তোমরা সবাই আসো, ভিডিওটা দেখে অবশ্যই ফিল করবে কিছুটা, কিন্তু সামনে এসে উপভোগ করাটা, এখানে এসে উপভোগ করাটা একটা আলাদাই মজা। মেঘ ছোঁয়ার ব্যাপারটা আলাদা, চোখে দেখার মেঘ চোখে দেখছো, আমরা ব্লগাররা তোমাদের দেখাচ্ছি, আমরা যেটুকু ফিল করছি তার কিছুটা পার্সেন্ট তোমরা ফিল করছো আমাদের ভিডিও দেখে, বাট এখানে আসলে পরে মানে দেখেন জিনিসটা নিজেদের চোখে, নিজেদের হাতে স্পর্শ করে ফিল করার মজাটাই আলাদা। একদম, আমরা কিছুই না, যারা আইডিয়া নেই, যাদের আইডিয়া নেই, তাদের জন্য পথটা শুধু সহজ করে দিচ্ছি। এই ভিডিওটা তখনই সার্থক হবে, আমাদের প্রচেষ্টা তখনই সার্থক হবে যখন তোমরা সবাই এখানে আসবে এবং তোমাদের নিজেরা এখানে থেকে এই পরিবেশটাকে উপভোগ করবে এবং নিজেরা এই জায়গায় এসে উপস্থিত হবে, তখনই আমাদের ভিডিও তৈরি করা সার্থক হবে। বাকিটা আরও দেখানোর চেষ্টা করছি, এনজয় করো। এইখানে মহিলা বাহিনীরা দাঁড়িয়ে পড়েছে সব ফুচকা খেতে। আমি দেখো কফিও খাচ্ছি, কারণ শরীরটাকে গরম করতে হবে। এক হাতে ব্লগ, এক হাতে কফি, আর বোন খাইয়ে দিচ্ছে ফুচকা। আলাদাই চলছে। এখানে ফুচকার প্রাইস কি, কত টাকায় কটা? 20 টাকায় 6 পিস, আমাদের জন্য একটা পাও 7 সবাই। এটা তো মানে জাতিগত অধিকার একদম। আমাদের ফুচকা দাদাকে একটু দেখানো একদম
যারা এখানে আসবেন সবাই চাটা খুব ভালো হয়েছিল, আমি লেমন টি খেয়েছিলাম 10 টাকায়, দুর্দান্ত চা। আমরা আই লাভ লাভার ওখান থেকে কিছুটা এগিয়ে এসে এই রেস্টুরেন্টটায় আমাদের লাঞ্চ দেওয়া হচ্ছে। এখানে এসে পৌঁছলাম, অনেকে বসেও গেছে ভেতরে খেতে। এটা হচ্ছে তিনচুলা হোমস্টে কাম রেস্টুরেন্ট, আপনারা থাকতেও পারেন, ওপরে হোমস্টে রয়েছে। তো আমরা কী খাচ্ছি, যার যা প্রেফারেন্সেস অনুযায়ী খাচ্ছে। তো আমি এখনও বসিনি, সবাই খেয়ে নিক, যারা রয়েছেন অলরেডি বসে গেছেন তারা খেয়ে নিক। আমরা যখন বসবো আমি কি নিচ্ছি সে সব কিছু শেয়ার করব। এখানে আজকের মেনু হচ্ছে চাউ আর চিলি চিকেন। খেয়ে বলছি কেমন খেয়েছে। আচ্ছা, বুফে সিস্টেম আছে, তাই রিপিট চাইলে কিন্তু কোনো অসুবিধা নেই। थोड़ा सा ग्रेवी একদম গরম আছে, কিন্তু সেটা একটা বড় প্লাস পয়েন্ট। আশপাশ পুরো ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে গরম গরম এরকম চাইনিজ ফুড, এর কোনো তুলনা নেই। স্বাদও বেশ ভালো। চিলি চিকেনের স্বাদও বেশ ভালো। ফটাফট ফিনিশ করে নিই, আর আমাদের এখান থেকে লাঞ্চ করে লাভা মনাস্ট্রি বেরোতে হবে। যা দেখছি ওয়েদার কন্টিনিউয়াসলি খারাপ হচ্ছে, যতটা আর্লি পারছি লাঞ্চ করে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের লাঞ্চ হয়ে গেল, চাউ আর চিলি চিকেন দিয়ে দুর্দান্ত লাঞ্চ করলাম। করে এবার লাভা মনাস্ট্রির দিকে এগোচ্ছি। আর রাস্তার অবস্থা কিছুটা এরকম, পুরো মেঘ চারিদিকে, আর মেঘের মধ্যে দিয়ে হাঁটছি। ঠান্ডা বেশ ভালো পড়ে গেছে, সব জমে যাচ্ছে, কারণ চারিদিকে পুরো মেঘ ঢুকে যাচ্ছে, রাস্তার ওপর চলে এসছে মেঘ। তো তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, আরও ওয়েদার খারাপ হওয়ার আগে আমাদের মনাস্ট্রিটা যেতে হবে। তো অসাধারণ সুন্দর অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমার সাথে সাথে আপনারাও নিন। চলুন এগিয়ে যাওয়া যাক। চলে এসেছি প্রায় লাভা মনাস্ট্রি, এই যে দেখা যাচ্ছে সামনে। দুর্দান্ত ওয়েদার, পুরো মেঘ, তার মধ্যে দিয়ে পুরো রাস্তা হেঁটে এলাম। আবার সামনে গিয়ে কথা হচ্ছে। মনাস্ট্রি এন্ট্রি পয়েন্ট, আমরা এখন ঢুকছি। এই হচ্ছে যেটা লাভা মনাস্ট্রি নামে পরিচিত, তার পুরো নাম প্রাগিউ থেকচেন লিং মনাস্ট্রি। 5:30 ভোরবেলা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। আর এখানে কিছু রুলস রেগুলেশনস লেখা রয়েছে, যেগুলো আপনারা এখানে এলে অবশ্যই মেনে চলবেন। প্রবেশ পথ দিয়ে ঢুকে মনাস্ট্রির দিকে এগিয়ে চলেছি, ভেতরের দিকে। আর এখান থেকে ভিউ জাস্ট দেখুন। এই হচ্ছে রাস্তা, আমরা এগিয়ে যাচ্ছি এখান দিয়ে। এখানেও অসম্ভব তীব্র ঝিঝি পোকার আওয়াজ। আর এই সব হোলি ফ্ল্যাগগুলো এখানে লাগানো রয়েছে, যেরকম থাকে, যেটা এখানকার একটা ট্র্যাডিশন। এই ফ্ল্যাগগুলো দেখলেই মনটা কেমন চঞ্চল হয়ে ওঠে, মনে হয় হ্যাঁ নর্থ বেঙ্গলের দিকে চলে এসেছি। ওয়েদার আর লোকেশান দুটোই ডেডলি, তো মাস্ট ভিজিট। অবশ্যই একবার লাভায় অবশ্যই আসবেন। আমার এটা প্রথমবার, ফার্স্ট টাইম। আর ফার্স্ট টাইমেই যা ভিউ, যা ওয়েদার পাচ্ছি, আশা সার্থক এবং সমস্ত কষ্ট সার্থক। আর আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে আমার এই ভিডিও করাও সার্থক। তবে আর বেশি কথা বলবো না, এবার বাকিটা আমার ক্যামেরা দিয়ে আপনারা এনজয় করুন। এটাই তো স্বর্গ নাকি? আমার তো মনে হচ্ছে এটাই স্বর্গ।
ঠিক এই কথা আমি ফালুটে গিয়ে বলেছিলাম, সান্দাকফুতে গিয়ে বলেছিলাম, আবার এখানে এসে বলছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই অপরূপ সৌন্দর্য। দৃশ্য পুরোটা ক্লিয়ার নয়, কিন্তু এই মেঘাচ্ছন্ন পাহাড় এটারও কিন্তু একটা আলাদা মাধুর্য, একটা অন্য রকমের রূপ আছে, এবং সেটাই আজ আমরা এনজয় করছি। কাকগিউ থেকচেন লিঙ্গ মনাস্ট্রি, যা লাভা মনাস্ট্রি নামে পরিচিত, এটি লাভার অন্যতম একটি আকর্ষণ। 1987 সালে তৃতীয় কংট্রুল রিনপোচে এই মনাস্ট্রি স্থাপন করেন। ফাইনালি উপরে চলে এসেছি। আমার পিছনেই দেখা যাচ্ছে লাভা মনাস্ট্রি। অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। আমি ভেতরে ঢুকতে পারবো, কিন্তু ভেতরে ঢুকে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবো না, তাই ভেতরটা দেখাতে পারবো না। বাইরে থেকে মনাস্ট্রিটা দেখাচ্ছি, সেটা এনজয় করুন। জিজ্ঞেস করলাম, ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড, তাই আপনাদেরকেও দেখাতে পারবো ভেতর থেকে। চলুন।
মনাস্ট্রি দেখা কমপ্লিট হলো। এবার আমরা নেমে যাব, বাইরের পথের দিকে এগোচ্ছি। জানাবেন কেমন লাগলো। আমার তো মনাস্ট্রি বরাবর টানে আমায়। আমি এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবো। আমি বসেও ছিলাম 10 মিনিট করে দুটো জায়গায় বসেও ছিলাম। আমার এই বুদ্ধ মূর্তি, বুদ্ধদেব এবং এই বুদ্ধিস্ট কালচার ভীষণ আমাকে টানে। আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ি যে কোনো মনাস্ট্রিতে গিয়ে। আমি বসেছিলাম কিছুক্ষণ এক মনে। আর এখানে এখনও মেঘ উড়ে যাচ্ছে, জাস্ট দেখুন একবার। সত্যি বলছি, এই মনাস্ট্রির লোকেশন অদ্ভুত সুন্দর জায়গায়, এবং আজকে এই ওয়েদার এই জায়গাটাকে আরও মায়াবী করে তুলেছে। যেন আধ্যাত্মিক জগতে চলে গেছি, কথা বলার ভাষা নেই। এতদিন পাহাড়ে ঘুরছি, এত মনাস্ট্রি গেছি, এত বুদ্ধিস্ট টেম্পলে গেছি, কিন্তু আজ আলটিমেটলি সার্থকতা পেলাম। এই লাভা মনাস্ট্রিতে বসে এনাদের প্রেয়ার সামনে থেকে দেখতে পারলাম। কিন্তু ওখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড প্রেয়ার হলে, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। সাউন্ড হয়তো পাচ্ছেন, আওয়াজ পাচ্ছেন, ওটাই প্রেয়ারের হলে এই আওয়াজটা হচ্ছে। বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বসে ওনাদের ভাষায় ওনারা প্রে করছেন। আমরা গিয়ে বসলাম, 10 মিনিট শুনলাম, উপভোগ করলাম, আলাদাই অনুভূতি। আমাদের ফাইনালি আমার জীবনে দেখা অন্যতম সেরা একটা মনাস্ট্রি ঘোরা শেষ হলো। আমার জীবনে সব থেকে সেরা দেখা মনাস্ট্রি হচ্ছে দলাই লামা মনাস্ট্রি। আমি হিমাচল প্রদেশে দেখেছিলাম, তখন আমি ভিডিও করতাম না, কিন্তু এইটা দেখলাম, মন ভরে গেল। তো আজ আমাদের ডুয়ার্স ট্রিপের লাস্ট দিনের আগের দিন। কালকে আমরা বাকি কয়েকটা সাইট সিইং করে ডুয়ার্সের আশেপাশে সাইট সিইং করে আমাদের বিকেলবেলা ট্রেন। তো আজকের মতো আমাদের যে কটা সাইট সিইংয়ের পয়েন্ট ছিল শেষ হলো এই লাভা মনাস্ট্রি দিয়ে। এবং আজকে যতগুলো দেখলাম তার মধ্যে সব থেকে সেরা অভিজ্ঞতা নিয়ে ফিরছি এখান থেকে। তো এটা আজীবন মনে থাকবে। এবং কি বলবো, এই অভিজ্ঞতা নিয়ে কালকে বিকেলবেলা আবার ট্রেনে উঠবো। তো আজকে সার্থক হলো पहाड़ भ्रमण मोनास्ट्री भ्रमण में देख के स्टार्ट बोल दीजिए। ये मोनास्ट्री 1988 में बनाया हुआ है और इसका मेन फाउंडर नाम है जमगोइंग कोंगटोल। वो अभी पास हो गया, उसका रीइनकार्नेशन है। यहाँ पे लामा मंक्स 100 अबव है और इतना ही है। अच्छा, तो इसमें जो प्रेयर होता है वो प्रेयर हम लोग सुने, बहुत अच्छा लगा हम लोगों को। तो कौन कौन सी टाइम होता है, तो व्यूअर्स को जानने में बहुत ही मतलब बढ़िया होगा। प्रेयर मॉर्निंग तारा माता का होता है, तारा, अच्छा, तारा देवी का। इवनिंग 4 बजे से 5 बजे तक 1 घंटा वो महाकाला बोलता है, महाकाला उसका प्रेयर होता है 1 घंटा। तो ये दोनों टाइम ही प्रेयर होता है। और प्रेयर का बांग्ला बंगाली में थोड़ा सा बंगाली नहीं जानते। ओके, अच्छा, यहाँ पे क्या रहने के लिए कुछ मतलब टूरिस्ट लोगों का रहने के लिए कुछ नहीं, बंद नहीं। नहीं? कितना दिन रहता है यहाँ? आपको कितना दिन हुआ है? कितने ये साल तो हो गया? बहुत साल हो गया। बहुत साल। এই এডিবি ক্যানভাসের রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছি। ম্যানেজার বাবু যিনি আছেন তার সাথে কথা বলবো, একটু জেনে নেব এই রিসোর্টের সম্পর্কে, খুঁটিনাটি কী করে বুকিং করবেন, কেমন কি চার্জ, সব কিছু চলুন জেনে নেওয়া যাক। একদম শুরু করুন। হ্যাঁ, বলতে পারবো, আপনি আমার মতো বলেছেন। এটা অলমোস্ট হয়ে গেল 2 ইয়ার্স। আর আমাদের এখানে রুম আছে প্রায় 32, তার মধ্যে 12টা ডাবল বেড আছে
আর 4টে আছে কটেজ, আর বাকি 16টা আছে ট্রিপল বেড। আর রুম রেন্টগুলো একটু বলে রাখি, রুম রেন্টগুলো আছে আপনার ট্রিপল বেডগুলো আছে 3500, আর ডবল বেডগুলো আছে 3000, আর কটেজ মোটামুটি 2500, আর সমস্ত রুমের সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডিং। আর যেটা আমাদের সবথেকে দুটো রকমের রুম আছে, একটা হচ্ছে আপনার জঙ্গল ভিউ রুম আছে, আর ট্রিপল বেডগুলো হচ্ছে জঙ্গল ভিউ আছে, আবার আপনার লন ভিউ আছে, অনেক স্পেশিয়াস রুম। আর সবচেয়ে জিনিস হচ্ছে এখানে আপনার বাচ্চাদের যেটা প্লে গ্রাউন্ড, সুইমিং পুল, যেটা ফ্যামিলি কমফোর্টেবল খুব একটা ফিল করবেন আর কি। এটা একটা হোমলি অ্যাটমসফিয়ার দেওয়া হয় আমাদের এর মধ্যে। আর সেই যেটা এসে একদম মানে সেকেন্ড হোম হিসাবে ভাবতে পারি আর কি, সেই অ্যাটমসফিয়ারটা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি, ইনক্লুডিং আমাদের স্টাফ, ফুড, রুম অ্যাম্বিয়েন্স, টোটালটাই আর কি। আর তারপরে যাবতীয় এখানকার যা যা আপনার গেস্টের দরকার পড়ে, এটা ডুয়ার্সে বেড়াতে আসে যেগুলো তখন সাইট সিন করা, সাফারিতে করা, সমস্ত আমরা সেগুলো গাইড করে দিই। ওকে, যতটা আমাদের পক্ষে সম্ভব হেল্প করে দিই গেস্টকে। আর আপনি যে এই রুম রেন্ট বা কটেজের যে রেন্টটা বললেন, এটা কি সিজন অনুযায়ী কোনো ভ্যারি করে নাকি মোটামুটি সারা বছরই সিজন এখানে? আমাদের যেহেতু আমাদের একটা এডিবি ক্যানভাস একটা রেপুটেড রিসোর্ট, আমরা কখনোই আমাদের রেটের থেকে বেশি তো নিই না, বরং অনেক কমে নিই আর কি। যদি 3,500 একটা রেটটা যেটা আমি আপনাকে বললাম 3500, কখনো কখনো সেটা 3000 পাওয়া যাবে, কখনো 2700 পাওয়া যায়, কিন্তু কখনো যেটা 3600 টাকা হয় না। আচ্ছা, হ্যাঁ, যেটা অনেক জায়গাতেই হয়ে থাকে দেখেছি, এটা অনেক গেস্ট কমপ্লেন করেছে, আমাদের ক্ষেত্রে হয় না। আমার একটা কোয়েশ্চেন, আপনি যেটা বললেন যে ব্রেকফাস্ট ইনক্লুডেড, তো এবার যদি কেউ লাঞ্চ, স্ন্যাক্স অথবা ডিনার করতে চায়, তাহলে তার জন্য মানে কিরকম কি খরচা পড়বে বা কতদিন আগে থেকে বলবেন? এই কারণেই দিন, যেমন ধরুন আপনারা ধরুন এখানে স্ন্যাক্স করছেন, ডিনার করছেন, লাঞ্চ করছেন, ধরুন বাইরে যেমন বেড়াতে সাইড সিনে চলে যাচ্ছে, সাইড সিনে চলে গেলে তারা ওখানে লাঞ্চটা পেয়ে যাচ্ছে, তাহলে কেউ স্ন্যাক্সটা করে চলে এলো, এখানে ডিনারটা আলাদা করে নিয়ে নিল। তো আমাদের ইন হাউস রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে নিজের ইচ্ছে মতন অর্ডার করতে পারলে, একটু গুছিয়ে অর্ডার করতে পারলে একদম রিজনেবল প্রাইস, যদি উল্টো পাল্টা অর্ডার না দেয় আর কি, রিজনেবল প্রাইসে এ করতে অ্যাফোর্ডেবল প্রাইস পেয়ে যাবেন। আচ্ছা, কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে যেমন ধরুন মেক মাই ট্রিপ বা গোয়াই বিবোর মাধ্যমে বুকিং নিশ্চয়ই করা যায়। সেক্ষেত্রে ধরুন ওই থার্ড পার্টি অ্যাপে যদি কেউ বুক না করে ডিরেক্ট আপনাদের কল করে যদি বুক করে, সেক্ষেত্রে কি কোনো এক্সট্রা ডিসকাউন্ট থাকে, যে মানে থার্ড পার্টির যে চার্জটা সেটা সেখানে লাগে না? থার্ড পার্টি অনেক বেশি ডিসকাউন্ট দেয় কেন? ধরুন মেক মাই ট্রিপ যে ফার্স্ট, ওদের অনেক ভাস্ট আছে, ওদের অনেক ভার্সেটাইলও আছে, ধরুন অনেক কিছু নিজস্ব সিস্টেমেটিকও আছে। ধরুন যারা একটা প্রিভিলেজ পায়, আপনি যদি রেগুলার মেক মাই ট্রিপ থেকে বুক করেন, তো যেমন ধরুন সেই শপিং মলে একটা পয়েন্ট কাউন্ট হয়, সেই পয়েন্টে একটা ডিসকাউন্ট হয়, স্পেশাল ডিসকাউন্ট দেয়। হ্যাঁ, আমি তো বলবো সব ওটা অথেন্টিক। অনেকে ভাবে যে অনলাইনে বুকিং করলে ওদের ফ্রড হবে, তো মেক মাই ট্রিপ, বুকিং.com, ক্লিয়ার ট্রিপ বা গোয়াই বিও, এগুলো একদম অথেন্টিক বুকিং হবে। মনে হয় না খুব একটা বেশি প্রাইস ওখানে নেয়, আমাদের সাথে মোটামুটি একটা সামঞ্জস্য থাকে। তার এই জন্যই সামঞ্জস্য রাখি, নাহলে গেস্ট কনফিউজ হয়ে যাবে, যে ভাববে আমি এখান থেকে বুকিং করবো না অনলাইন বুকিং করবো, সেই জায়গাটা আমরা রাখি না। আর অনলাইন ফোন করে আপনাদের থেকে ডিরেক্ট বুকিং করার কোনো টাইম পার্টিকুলার? 24 আওয়ার্স। ওকে, এটা থ্রু হোয়াটসঅ্যাপ এবং থ্রু কল দুভাবেই হয়। খুব লেট নাইট হলে তো আমরা তো 2-2:30 পর্যন্ত ফোন রিসিভ করি। ওকে, খুব মানে বিজি বা খুব এটা না হলে আমরা 24 আওয়ার্স মোটামুটি ফোনটা রিসিভ করি। এরকম কোনো টাইমিং নেই যে 10টা থেকে 5টা আমাদেরকে ফোন করতে হবে। গেস্টের সাথে রিলেশনটা আমাদের আছে আর কি। একদম দাদার সাথে কথা হলো এবং আপনাদের যত কোয়ারি থাকা উচিত সেগুলো আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি কিছু কোয়ারি থাকে আশা করছি যে নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে কল করে ডিরেক্ট দাদাদের থেকে ফোন করেও আপনারা জেনে নিতে পারেন যদি কিছু এক্সট্রা কোয়ারিজ আপনাদের থাকে। এরপর আমি বলবো যারা ডুয়ার্স আসার প্ল্যান করছেন ইন নিয়ার ফিউচার, একবার পারলে এখানে এসে অবশ্যই স্টে নিন। এটা আপনারা বলতে পারেন একটা প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি স্টে আপনারা পাবেন, একটা মানে বলা যায় এটা রিজনেবল প্রাইসের মধ্যে, এবং এনাদের যা ব্যবহার, এনাদের যে ফ্রেন্ডলি বিহেভিয়ার, স্টাফদের সবসময় যে হেল্পফুলনেস, এটা আপনারা সবসময় ফিল করবেন। তো তার জন্য দাদাদের থ্যাঙ্কস। আজকে আমাদের এখানে শেষ রাত, কাল আমরা বেরিয়ে যাব। তো এই 3টে দিন যেভাবে আমরা হসপিটালিটি পেয়েছি তার কোনো তুলনা হয় না। তার জন্য আরেকবার আপনাদের সকলকে থ্যাংক ইউ। আবার কখনো ডুয়ার্স এলে এখানেই আসবো, এবং ডুয়ার্স তো মানে বাঙালির তো নর্থ বেঙ্গল মানে সেকেন্ড হোম বলাই যায়। তো আবার নিশ্চয়ই আসবো, এলে এখানেই আসবো। বাকিটা ভিডিওতে দেখুন এবং কোনো রকম কোনো কোয়ারি থাকলে দাদাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন।